দেখো, আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। বাংলা জানো ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। প্রাইমারি টেটের জন্য বাংলা, এছাড়াও সামনে যে পরীক্ষা আছে পঞ্চায়েতের, সেখানে কিন্তু বাংলা আছে। তো এইগুলো কাজে লাগবে। তো যারা পঞ্চায়েতের স্টুডেন্ট, এই ভিডিওগুলো দেখতে পারো বাংলারগুলো। তো বাংলা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এখানে 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, হর্ষস্বর কতগুলি। হর্ষ মানে হচ্ছে দীর্ঘ, মানে হচ্ছে লম্বা, হর্ষ মানে হচ্ছে ক্ষুদ্র ছোট, কম দীর্ঘ। তাহলে হ্রস্ব মানে ছোট স্বর। তো কতগুলি এখানে অপশান দেখো, 4, 3, 6 বা 11। তাহলে কতগুলি হবে অ্যান্সার? 4টি। তাহলে 4টি আমাদের জানতে হবে কি কি। একটা হচ্ছে অ, আর একটা হচ্ছে কি হস্যই, আর একটা হস্য, আর একটা হচ্ছে কি আছে রি, রিকার। তাহলে এই 4টে হচ্ছে আমাদের হর্ষস্বর। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি আছে, দীর্ঘস্বর কতগুলি এবং কি কি। তাহলে এখানেও অপশান আছে 6, 7, 5, 4। দীর্ঘস্বর মানে লম্বা স্বর যেগুলো, তাহলে দীর্ঘস্বর হচ্ছে 7টি। দেখো হর্ষস্বর, হর্ষ মানে 4, মানে কম সংখ্যা একটা 7-এর থেকে, তাহলে ছোট। হর্ষ মানে কম, আর দীর্ঘ, দীর্ঘ মানে 4-এর থেকে 7 বড়, তাহলে এভাবে মনে রাখবো। দীর্ঘস্বর বেশি 7টা। তাহলে আমাকে জানতে হবে কি কি আছে দীর্ঘস্বর। দেখো, দীর্ঘ মানে সময় বেশি লাগছে। দেখো, অয়ের থেকে আ উচ্চারণ করতে সময় বেশি লাগছে, তাই জন্য দীর্ঘস্বর হচ্ছে আ। আর কি আছে, তাহলে হস্যটা যদি হস্যস্বর হয়, তাহলে দীর্ঘইটা হচ্ছে দীর্ঘস্বর হবে, তাহলে দীর্ঘই। আর কি আছে, যেহেতু 7টা, তাহলে দীর্ঘ, হস্য দীর্ঘ যেটা আমরা বলি। আর কি আছে, এ, তারপরে ওই, তারপরে ও, তারপরে ঔ। এই 7টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেল 7টা। 3 নম্বর কোশ্চেন দেখো, মৌলিক স্বরধ্বনি কি কি। মৌলিক মানে নিজে নিজেই উচ্চারিত হয়। দেখো এখানে মৌলিক যেহেতু অনেকগুলি, তাই আমরা আর এটা অপশান দিইনি, ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, যাতে এখান থেকে ভিডিও থেকে ডিরেক্ট মুখস্থ করে নেবে। হস্যই, এ, এ, আ, অ, ঔ, হস্যু। তাহলে এই কটা হচ্ছে কি মৌলিক স্বর, এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে। মৌলিক মানে কি, মৌলিক সংখ্যা মানে কি, যেরকম 2, 3, 5 এগুলো মৌলিক সংখ্যা, এগুলো ভাঙা যায় না। এখানে এদেরকে ভাঙতে পারবে না, এটাকেও নিজে নিজে উচ্চারিত হবে। মানে নিজেই আছে একটাই আর কি, স্বশব্দ, স্বধ্বনি। 4 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, যৌগিক স্বরধ্বনি কতগুলি এবং কি কি। অপশানে 3, 2, 5, 6, এই 5, 4। যৌগিক স্বরধ্বনি মানে, যৌগিক মানে দুটি, এই জন্য মৌলিক স্বরধ্বনি একা একাই নিজে নিজে, আর যৌগিক স্বরধ্বনি মানে দুটো থাকবে, অন্য কোনো সাহায্যে উচ্চারিত হয়। তাহলে যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি, তাহলে অপশান বি উত্তর। তাহলে কি কি হচ্ছে, ঐকার, আর হচ্ছে কি ঔকার। এই ঐকারটার মধ্যে কি কি আছে, ও আছে আর কি হস্যই আছে। আর এই ঔকারের মধ্যে কি আছে, ও আছে আর কি আছে, হস্য আছে, হস্যকার আছে। তাহলে এই যে এই দুটো আছে, সেই জন্য কি এটা যৌগিক স্বরধ্বনি। 5 নম্বরটা কি বলেছে, স্পর্শধ্বনি বা বর্গীয় বর্ণ কয়টি। স্পর্শধ্বনি বা বর্গীয় বর্ণ মানে স্পর্শবর্ণ কতগুলি, 25টি। অপশান সি, 25টি স্পর্শবর্ণ। কি থেকে, ক থেকে ম পর্যন্ত। প থেকে ম পর্যন্ত উচ্চারণ করতে গেলে মুখের মধ্যে কোথাও না কোথাও এগুলো জিহ্বাটা টাচ করে, মানে স্পর্শ করে, তাই এগুলো সব স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি আছে। তাহলে সেইগুলো কি কি দেখি চলো। 6 নম্বরে আছে কণ্ঠধ্বনি বা বর্ণ কোনগুলি। কণ্ঠধ্বনি বা বর্ণ কোনগুলি, দেখো কণ্ঠ, ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এই যে 25টা আছে, 5টা 5টা করে ভাগ আছে, তার মধ্যে 1 নম্বর ভাগের মধ্যে কণ্ঠধ্বনি, যেগুলোকে বলা হয় ক বর্গীয়। ক বর্গীয় বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। দেখো এইগুলো কেমন কণ্ঠ থেকে সাউন্ডটা সরাসরি উঠে আসছে, যখন উচ্চারণ করছে তখন কণ্ঠ থেকে উঠে আসছে। এগুলো কিন্তু কোথাও টাচ হচ্ছে না, তাই এগুলো কণ্ঠধ্বনি। দেখো ক, দেখো একটা হাওয়া গোল মতো গলা থেকে বের হয়ে আসছে। খ, গ, তাই না, এই জন্য এগুলোকে কণ্ঠধ্বনি বলা হয়। তারপরে দেখো 7 নম্বরটা, তালব্য ধ্বনি বা তালব্য বর্ণ। তালব্য মানে মুখের মধ্যে যে দাঁতের উপরের দিকে, মাড়ির উপরের দিকে যে অংশটা গোল মতো, মানে চাতালের মতো, ওই জায়গাটাকে বলা হয় তালব্য।
তো তালব্য, তো ওখানে যেগুলো টাচ করবে উচ্চারণ করার সময় সেগুলো তালব্য ধ্বনি। যেমন ধরো চ, তাহলে ঠেকছে দাঁতের উপরে, চ, ছ, বড়িয়ে জ, ঝ, ইয়, ইয়, ইয় উচ্চারণ করার সময় ইয়, ইয় নয় ইয়, ইয়, তাহলে চ বর্গ বলা হয় এগুলোকে। চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলো ঠেকছে, ওই জন্য তালব্যতে স্পর্শ করছে, তাই এগুলো তালব্য বর্ণ, এগুলোকে বলা হয় চ বর্গীয়। তো 8 নম্বরে দেখো মূর্ধান্য, মূর্ধান্য ধ্বনি, ওই যে তালু যে আছে চাতালের মধ্যে জায়গাটা, তারও পিছনের অংশটা তালু, এই মূর্ধান্য, তালু বলছি মূর্ধান্য মানে তালব্যরও পিছনে। তালব্য কি আছে, ট, দেখো যে বাঁকা যে জায়গাটা আছে না উপরের দিকে, ওই জায়গাটায় ট, ঠ মানে তালব্যরও পিছনে, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এগুলো উচ্চারণ করার সময় একদম জিভটা পিছনের দিকে ভাঁজ হয়ে স্পর্শ হচ্ছে, এগুলোকে বলা হয় ট বর্গীয়। তাহলে আমরা যখন উচ্চারণ করব কোথায় টাচ হচ্ছে সেটা মনে রাখবো, সেই ভেবেই আমরা মনে রাখবো মূর্ধান্য, তালব্য ধ্বনি এগুলো মুখস্থ করার থেকে। তো 9 নম্বর দেখো দন্ত ধ্বনি, দন্ত মানে আমরা জানি দাঁত, তার মানে কি দাঁত স্পর্শ করবে, ত, থ, দেখো তটা যদি আমি দাঁতে না স্পর্শ করি জিহ্বার উচ্চারণ, কা, কা মানে দাঁত যদি না স্পর্শ, তা, থা, দা, হচ্ছে হচ্ছে না। তা ভালো করে উচ্চারণ করতে হবে আমাকে, ভালো করে উচ্চারণ করতে গেলে দেখো লাগবে মানে দাঁতে স্পর্শ হবে, ত, থ, দ, ধ, দন্তন্য, তাহলে সব ত বর্গীয়, ত বর্গীয়। চলো পরের পেজে দেখো 10 নম্বরটা ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে হচ্ছে, ওষ্ঠ কি ঠোঁট, তো তার মানে নাকি ঠোঁটে স্পর্শ হবে এগুলো, প, ফ, ব, ভ, ম, এগুলো সব প বর্গীয়। এই যে প, এটা যদি ঠোঁট যে না স্পর্শ হবে তাহলে উচ্চারণ হবে, হবে না, হ, 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 এটা শুধু হাওয়াই বার হবে, উচ্চারণে হবে না যদি আমরা ওষ্ঠ মানে ঠোঁটে স্পর্শ যদি না করি, ঠোঁটে ঠোঁটের সাথে ওষ্ঠ ধ্বনি, ওষ্ঠ মানে ঠোঁট, প, ফ, বুঝা গেল। তারপরে থাকে 11 নম্বর নাসিক্য বা অনুনাসিক ধ্বনি বা বর্ণ। নাসিক বা অনুনাসিক ধ্বনি মানে, তাহলে এখানে দেখো 11 নম্বর মানে নাসিক্য মানে কি নাক, নাক দিয়ে উচ্চারণ হবে, ঙ, ইঙ, মূর্ধন্য, মানে মূর্ধন্য তো মূর্ধন্য ঠেকছে কিন্তু তার সাথে সাথে নাক দিয়ে উচ্চারণ হচ্ছে, দন্ত ন, ম, তাই এগুলোকে বলা হয় নাসিক। এগুলো কিন্তু মূর্ধন্য মানে মূর্ধন্য বর্ণের মধ্যেও পড়বে, কিন্তু আবার এটা নাসিক্য বা অনাসিকের মধ্যে। অনু, অনু মানে কি, অনু মানে হচ্ছে পশ্চাৎ, ওর একটা অনুমানে হচ্ছে কি, একটা অনুমান হচ্ছে অণু পরমাণু পড়েছে, সেটা হচ্ছে মূর্ধন্য, যেটা মূর্ধন্য অণু পরমাণু, সে অনুমানে হচ্ছে ক্ষুদ্র, আর অদন্ত নয় সে অনু, এই অনুমানে কি পশ্চাৎ, নাসিক্য ধ্বনি। তাহলে এখানে এটা হয়ে গেল। 12 নম্বরে দেখো কণ্ঠ নালীয় ধ্বনি, তাহলে 12 নম্বর যে কণ্ঠ নালীয় ধ্বনি, তাহলে কণ্ঠ থেকে নালী থেকে উচ্চারণটা হবে ব, এটা তো ওষ্ঠতে ঠেকছে ব। তারপরে হচ্ছে হ, হ ঠেকছে না ওষ্ঠতে, বর্গীয় জ ঠেকছে ওষ্ঠতে, ম ওষ্ঠতে ঠেকছে, তাহলে এগুলো সব ওষ্ঠতে ঠেকছে, তাহলে ওষ্ঠ বর্ণ। তাহলে দেখো এই যে ঠোঁটে বর্গীয় জ, বর্গীয় জ, ম, তাহলে এখানে কি হবে, হ হয়ে যাবে, হ, দেখো হ, এটা হাওয়া বার হচ্ছে নালি দিয়ে, গলা দিয়ে হাওয়া বার হয়ে উচ্চারিত হচ্ছে, তাহলে একটা কি হবে, হ হলো। এরপরের পেজে চলো, এরপরে দেখো 13 নম্বর উষ্ম ব্যঞ্জন কয়টি। উষ্ম ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন 2, 3, 4, 8। উষ্ম মানে একটা গরম, একটা গরম বাতাস, মানে মুখ থেকে বাতাসটা বার হবে, তাহলে দেখো উষ্ম মানে হচ্ছে 4টে, অপশান সি এখানে অ্যান্সার। তাহলে কি কি জানতে হবে আমাকে, তালব্য স, মূর্ধন্য স, অনেকে বলে এটা পেট কাটা মূর্ধন্য স বলে, এটা মূর্ধন্য স, এটা দন্ত স, এটা হচ্ছে হ, তাহলে হ, তালব্য স, মূর্ধন্য স, একটা প্রচুর পরিমাণে একটা হাওয়া বার হচ্ছে, মূর্ধন্য স, দন্ত স, মনে রাখবো স, স তার সাথে হ, স উচ্চারণ করতে গেলে হ আসে, তাহলে যতটা স আছে আর হকে নিয়ে হচ্ছে উষ্ণ ব্যঞ্জন বর্ণ। 14 নম্বরটা কম্পিত ব্যঞ্জন বর্ণ, তাহলে কম্পিত মানে কি, এটা কম্পন অনুভূত হবে, কাঁপবে, র, র, ট, দন্ত স, ক, তাহলে দেখো এখানে রটা উচ্চারণ করছে র, বা এরকমভাবে উচ্চারণ করতে হবে র, দেখো জিভটা কাঁপছে র, র একটা ভাইব্রেশন হচ্ছে র, তাই না, কম্পিত ব্যঞ্জন হচ্ছে র। 15 নম্বরে কি আছে, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি মানে, মানে জিহ্বার যে দুই পাশ দিয়ে একটা হাওয়া বার হবে, প,
এ, ল, দন্ত ন। তাহলে দেখো ল, ল, জিভটা ভাঁজ হয়ে যাচ্ছে উপরের দিকে, কিন্তু পাশ দিয়ে ওই ভাঁজ হওয়ার জন্য এটা গ্যাপ হয়ে যাচ্ছে পাশ দিয়ে, দিয়ে হাওয়াটা বার হচ্ছে, ওই জন্য ল, এটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ল হচ্ছে কি পার্শ্বিক ধ্বনি। এবার দেখো 16 নম্বর, 16 নম্বর থেকে কি বলেছে, অল্প প্রাণ ধ্বনি। তাহলে অল্প প্রাণ মানে কম প্রাণ, কম প্রাণ, প্রাণ বলতে এখানে কি হচ্ছে বায়ু, বাতাস, অল্প বাতাস বাড়ায় বা অল্প শক্তি লাগে উচ্চারণ করতে। এগুলো হচ্ছে এই বর্গের, এতক্ষণ আমরা যে বর্গগুলো পড়লাম তার প্রথম ও তৃতীয় বর্ণগুলো হবে ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব। তাহলে ক, ক, গ, চ, পটাশ করে খুব তাড়াতাড়ি উচ্চারণ করছি ক। তো ক এর থেকে লেট হচ্ছে উচ্চারণ করতে, খ, ক, খ, খ, ক। তাহলে ক উচ্চারণ করতে অল্প প্রাণ লাগছে। তো অল্প প্রাণ হচ্ছে আমরা মনে রাখবো এইভাবে, এই বর্গগুলো মনে রেখে মনে রাখবো বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ। তো মহাপ্রাণ, মহাপ্রাণ মানে বেশি বাতাস বা বেশি এনার্জি, বেশি শক্তি ক্ষয় হয় আমাদের। খ, ঘ, ছ, একটু বড় বড় দেখো অক্ষর বর্ণগুলো, ধ্বনিগুলো একটু বড় সড়ো। ঝ, ঠ, দেখো বাচ্চারা কিন্তু ক এর থেকে খ উচ্চারণ লেটে করবে, যখন শিশুরা যখন প্রথম প্রথম শিখবে কটা তাড়াতাড়ি শিখবে, কিন্তু খটা পরে শিখবে, লেটে শিখবে একটু, কারণ এটা মহাপ্রাণ, বেশি এনার্জি, বেশি শক্তি লাগে। থ, ধ, ফ, ড, এগুলো সব তাহলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। তাহলে ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, ঘোষ, ঘোষ ধ্বনি একটা গাম্ভীর্য একটা আসছে উচ্চের মধ্যে, ঘোষ, ঘোষের একটা শক্তিশালী গাম্ভীর্য ভাব আসছে। গ, ঘ, এটা রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার ভাব লাগছে না, দিলীপ ঘোষ আমাদের নেতা, বিজেপির নেতা যে দিলীপ ঘোষ, এটা টাইগার। গ, ঘ, বর্গীয় জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ। তাহলে এটা ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি হচ্ছে বর্গের তৃতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ চতুর্থ বর্ণ। তার মানে কি এইটা এইটা আসবে আর এইটা আসবে, মানে অল্প প্রাণধ্বনি আর মহাপ্রাণধ্বনি অর্ধেক অর্ধেক নিয়ে ঘোষ ধ্বনি। এবার অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি ক, খ, চ, পাতলা একটা আওয়াজ হচ্ছে, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। তাহলে এটা আবার বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। তাহলে এই হচ্ছে অঘোষ ধ্বনি, এগুলো ইম্পর্টেন্ট এই কটা খুব, যে বর্গর যে পাঁচটা আছে ওই পাঁচটা, আর এখানে এই কটা অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে এবং ফলো করবে চ্যানেলটি। সব রকম সাবজেক্ট এখানে করানো হবে। ধন্যবাদ।